রুমমেট সিলেকশন যে এত পেইনফুল হতে পারে অ্যাট টাইমস, আর এটা যে এত বড় একটা ডিসিশন, আপনারা কিন্তু অন্য যে রুমমেটরা ছিল তাদের কাছ থেকেই নাকি তারা নাই হয়ে গেছে, অর্থাৎ অন্যান্য যে রুমমেটরা তারাই নাকি চক্রান্ত করে লিমন এবং বৃষ্টি তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, বিয়ে হওয়ারও কথা ছিল। হিশাম সালেহ আবু গার্ব, যিনি একজন আমেরিকান সিটিজেন, প্রায়র ক্রিমিনাল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো জামিল ভাই এবং নাহিদা আপুর ঘটনা থেকে আমার রুমমেটস রিলেটেড একটা কিছু বানানোর ইচ্ছা ছিল আপনাদের জন্য, বিকজ রুমমেট সিলেকশন যে এত পেইনফুল হতে পারে অ্যাট টাইমস, আর এটা যে এত বড় একটা ডিসিশন, আপনারা কিন্তু শীঘ্রই জানতে পারবেন, স্পেশালি যারা আপনার অফ ক্যাম্পাসে থাকে। এখন ভাবেন, আপনি যদি ক্যাম্পাসের ভিতর থাকেন একটু হইলেও কিছু সেফটি পাওয়া যেতে পারে, বাট অনেকে আসলে ক্যাম্পাস হাউজিং চুজ না করে ক্যাম্পাসের বাইরে থাকার একটা চিন্তা ভাবনা করে, আর ওখানে কিন্তু আপনার ইউনিভার্সিটির ওরকম নিয়মসগুলা ওখানে অ্যাপ্লিকেবল হয় না। সো আপনাকে নিজেই খুঁজতে হয় অনেক জায়গা থেকে রুমমেটস, আর মাঝে মাঝে ওটা আপনার বন্ধু বান্ধব হবে না, ইট উইল বি সামওয়ান যাকে আপনি কখনো চিনেন না, জানেন না, অ্যান্ড দ্যাট ইজ ওয়েন থিংস ক্যান গেট ট্রিকি। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পলস বলি যেগুলো আমি পার্সোনালি নিজে ফেস না করলেও আমার অনেক কাছের মানুষের থেকে দেখছি, অ্যান্ড এগুলা কিন্তু আসলে কিন্তু ঘটছে। কখনোই আসলে এটা আমি ভাবি নাই যে এখান থেকে থিংস কুড ইভেন লিড টু মার্ডার, বাট প্লিজ ভবিষ্যতে রুমমেটস খোঁজার আগে সতর্ক থাকবেন যাতে আপনি এগুলা কিছু অ্যাভয়েড করতে পারেন। প্রথমে হচ্ছে ফ্রিজ চোর। সত্যি কথা বলতেছি, আপনি গ্রোসারি কিনবেন, পরের দিন দেখবেন যে ওগুলা গন, কোনো কনফ্রন্টেশন নাই, অটোমেটিক গন হয়ে গেছে। এই জিনিসটা আমার একটা ফ্রেন্ড ফেস করছে ডর্মের ভিতর, মানে ইউনিভার্সিটির ভিতর। কারণ ইউনিভার্সিটির ভিতর যখন ওর একটা সুইটে থাকে, বা সুইট যেটাই বলে, 4 বেডরুমের সুইট থাকে, ওখানে 4টা রুম ছিল, 4টা রুমের মধ্যে আলাদা আলাদা বেডস থাকে, মাঝে মাঝে ডুপ্লেক্স হলে এক রুমে 2জন করে থাকে, পুরা সুইটে 8 জন থাকে, আর 8 জন একটা ফ্রিজে ব্যবহার করে। মাঝে মাঝে লাক ভালো থাকলে 2টা ফ্রিজ থাকে। আমি সাজেস্ট করব নিজের ফ্রিজ নিজে নিয়ে যাবেন, মিনি ফ্রিজ গুলা, বা নিজের খাবারগুলাকে লেবেল করে রাখবেন। নেক্সট হচ্ছে, একজন মানুষ আছে সব সময় যে ভোর 3টা-4টা বাজে রান্না করে, ঠিক আছে, এটা বাঙালিরা একটু বেশি করে। আমি এখানে খালি বলতেছি না যে বিদেশি রুমমেট খারাপ, দিস ইজ অলসো টু মেক শিওর যে আপনি নিজেকে একটা ভালো রুমমেট হিসাবে এস্টাবলিশ করতে পারেন। রাত 3টা-4টা বাজে অনেকে বকবকানি শুরু করে, খানা বানানো শুরু করে। একবার তো রাতের 3টা বাজে ফায়ার অ্যালার্ম বেজে গেছিল ইন ওয়ান অফ মাই ফ্রেন্ডস অ্যাপার্টমেন্টস, অ্যান্ড পুলিশ আসছে। বিদেশে ফায়ার অ্যালার্ম বাজলে মোটামুটি পুলিশ চলে আসে। সো তুমি কেন এত রাত্রে রান্না করবা, ঠিক আছে? এই জিনিসগুলা একসঙ্গে থাকার ক্ষেত্রে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি রাত জেগে জেগে কন্টেন্ট বানাই, যেটার কারণে আমি জীবনেও রুমমেটসের সাথে ছিলাম না আফটার মাই ফার্স্ট 2 ইয়ার্স। তারপরও একই বেডরুমে ছিল না। সো দের ইজ এ ডিফারেন্স বিটুইন সুটমেট অ্যান্ড রুমমেট। একই রুমে 2জন থাকা কাইন্ড অফ কোয়ালিফাইজ এজ আ রুমমেট, অ্যান্ড দেন যদি একটা অ্যাপার্টমেন্টে থাকে আর কিন্তু নিজেদের আলাদা আলাদা বেডরুম থাকে। আমিও এই এনভায়রনমেন্টে ছিলাম প্রথম 2 বছর, বিকজ থিংস ক্যান গেট এক্সপেন্সিভ। বাট তৃতীয় বছরই আমি আমার নিজের 1 বেডরুমে মুভ করে ফেলছি। তারপর লাস্ট 2 বছর তো নিজের অ্যাপার্টমেন্টে আছে, শিকাগোতে একলা থাকি। সো এগুলো অ্যাভয়েড করার জন্য। আর নেক্সট হচ্ছে ক্লিনলিনেস। ওরে ভাই, মানে দের আর সাম পিপল যারা এত এত নোংরা, অ্যান্ড দিস ইজ নট জাস্ট ছেলেরা নোংরা, মেয়েরা ঠিক আছে। আমি ছেলে মেয়ে দোনোদের ক্ষেত্রেই দেখছি, আর আমি গল্প শুনছি আমার ফিমেল ফ্রেন্ডসদের থেকে যে মেয়েরাও যে এত নোংরা হইতে পারে, ছেলেরাও তো এমনিও নোংরা হয় মাঝে মাঝে। সো প্লিজ মেক শিওর যে সিঙ্ক যাতে ক্লিয়ার থাকে। আমি নিজের বাসা থাকি বলে সিঙ্কটাকে একটু গন্ধ রাখতে পারি, বিকজ এখানে আর নোবডি কেয়ার্স। বাট ইফ ইউ আর লিভিং টুগেদার ইন গ্রুপ এনভায়রনমেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হইতেছে, আস্তে আস্তে আমরা একটু শেডি এরিয়াজে আসা শুরু করব, সেটা হইতেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে? একটা ডর্মে কিন্তু নিয়ম আছে যে আপনি যেখানে থাকতেছেন ওখানে আপনি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে
ইউনো স্লিপ ওভারের জন্য আনতে পারবেন না। আমি এখানে কিছু ফিল্টার দিয়ে কথা বলতেছি না, সত্যি কথা বলতেছি। কিন্তু দেখবেন যে রুমমেট প্যাক্ট করে করে ওরা বলে ফেলছে, আচ্ছা ঠিক আছে তুই তো বয়ফ্রেন্ডকে আনিস, আমি আমার গার্লফ্রেন্ডকে আনবো, আমরা রাত্রে একসঙ্গে রাত কাটাবো। আই হ্যাভ সিন নিউমারাস ওকেশনস লাইক দিস। নাও দিস ইজ নট আ প্রবলেম ইফ ইউ ডোন্ট গেট রিপোর্টেড। বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পাও ধরা, কিন্তু যদি আপনার রুমমেটের সাথে অন্য কোনো কিছু নিয়ে ভাবেন যে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে আপনারা কথা বলতেছেন, ওখানে কাজ্যা লাগছে, আপনার রুমমেট ডিসাইড করলো যে আপনার এই সিক্রেটটা আপনি যে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে আসতেছেন এটা ইউনিভার্সিটি অথরিটিকে রিপোর্ট করবেন, ইউ উইল গেট সাসপেন্ডেড ইফ নট ডিপোর্টেড। এত ক্রেজি ইস্যুস কিন্তু হইতে পারে। সো অনেক মানুষ অনেক সিক্রেটস গুলা নিজেদের মধ্যে রাখে, আর নিজেদের মধ্যে রাখা উচিত, বিকজ ইউ নেভার নো যে আপনার ফ্রেন্ড কখন আপনার এগেনস্টে যাবে। দিস ক্যান গেট ভেরি ডার্টি। আর অনেকে র্যান্ডমলি পার্টিজ হোস্ট করে, মদ গাঁজা নিয়ে আসে ডর্মের মধ্যে, আর এটা অফকোর্স অ্যালাউড না, তারপরে কিন্তু অনেক মানুষ মানে রিস্ক নেয় অ্যান্ড দে ডু ইট। আর আপনার নিজের অ্যাপার্টমেন্ট হলে যদি এটা স্মোক ফ্রি রুম হয় আপনি করতে পারবেন না, বাট যদি ওখানে স্মোকিং অ্যালাউড হয়, হয়তো আপনি দেখবেন যে অফ ক্যাম্পাসে আপনার একটা রুমমেটই মদ গাঁজা নিয়ে আসতেছে, যেটা আপনার ধর্ম এথিক্স এর সাথে ম্যাচ নাও করতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওভার হু ইউ ইনভাইট। মাঝে মাঝে এসব ছোট ছোট ঝগড়া, যেমন একজন পার্টি করতেছে আরেকজনের এক্সাম চলতেছে, এগুলোর থেকে কিন্তু অনেক বড় বড় ঝগড়া আসে। এন্ড লাস্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কালচার শক। কালচার শক বলতে হয়তো এটা আমি আমার নিজের কালচার থেকে বলতেছি, যারা 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 হিন্দুরা আসো, তোমাদের হয়তো পূজা করতে ইচ্ছা হইতেছে, তোমরা ধূপকাঠি জ্বালায় ফেলতেছো, পারমিশন নিতে হবে। আমার মেইন কথা হইতেছে যে ইউ হ্যাভ টু টেক পারমিশন ইফ ইউ আর লিভিং ইন আ জয়েন্ট এনভায়রনমেন্ট। যদি তোমার অ্যাক্টিভিটিটা পাশের মানুষকে কোনোভাবে ইনভলভ করে, কথা বলতে হবে। আনফর্চুনেটলি বর্তমানে যেটা হচ্ছে, অনেক জায়গায় র্যান্ডম রুমমেট সার্চ করা হইতেছে। আমি বলতেছি না খালি বিদেশি রুমমেটই খারাপ, অনেক বাংলাদেশি রুমমেটও আমি খারাপ দেখতেছি। বিকজ খারাপ বলবো না, আমাদের অনেক কিছু ম্যাচ করে না, আর যেহেতু ম্যাচ করে না, দিস কাইন্ড অফ ইম্প্যাক্টস অন লেটার অন ইস্যুস। আমি জানি না এই ক্ষেত্রে এই স্পেসিফিক ফ্লোরিডা ইনসিডেন্টে আসলে কি হয়েছে, বাট যেহেতু ভাইয়াটা একটা নতুন অ্যাপার্টমেন্ট খোঁজার চেষ্টা করতেছিল রাইট বিফোর দিস ইনসিডেন্ট হ্যাপেন, মানে পিপল আর অ্যাসিউমিং যে এটার কারণে আসলে রুমমেটটা গট ইনটু কাস্টাডি। খেয়াল করবেন এখানে কিন্তু একবারও বলা হয় নাই যে হি ইজ কনভিক্টেড ফর মার্ডার, হি ইজ কনভিক্টেড ফর ট্রাইং টু কনসিল দ্য ডেড বডি। কিন্তু এখনো মার্ডার ট্যাগটা দিতে পারতেছে না, বিকজ এখনো ইনভেস্টিগেশন চলতেছে। বাট আমার অনেক জানার ইচ্ছা যে এমন কি কাহিনী হইতে পারে যেটার কারণে ইউ লিটারালি হ্যাড টু কিল সামওয়ান, কিল ইউর রুমমেট, যার সাথে অ্যাটলিস্ট 2-3 মাস হলেও তোমার সম্পর্ক ছিল। ইট ইজ বিয়ন্ড মাই অ্যাবিলিটি, বাট আমি কিন্তু এটা এই জন্য বানাচ্ছি বিকজ রুমমেট রিলেটেড অনেক ঝগড়া আমি নিজে দেখছি। আই হ্যাভ সিন ইট হ্যাপেন ইন ফ্রন্ট অফ মাই আইস। মাঝে মাঝে চড়থাপ্পড়ে চলে গেছে, ভার্বাল কথাবার্তাতে চলে গেছে। থিঙ্ক 100 টাইমস বিফোর ইউ চুজ এ রুমমেট। যদি আপনার কন্ট্রোলে থাকে, থিঙ্ক 100 টাইমস। অ্যান্ড যদি আপনি প্রথম 1 মাস দেখেন যে রুমমেটটা ভালো আচরণ করতেছে না, আপনার থেকে ডিফারেন্ট, প্লিজ ইউনিভার্সিটি অফিসিয়ালসদেরকে ইমেল করে ফেলবেন উইদাউট লেটিং দ্যাট পার্সন। ওই মানুষটাকে কিছু বলার দরকার নেই। অনেক কিছু হতে পারে, এখন চিন্তা করলেই ভয় লাগে। যদি আপনার পানিতে কিছু মিশায় দেয়, যদি আপনাকে খাবারের মধ্যে কিছু একটা মিশায় দেয়, যদি র্যান্ডমলি আপনাকে হ্যারাস করা শুরু করে, এনিথিং ক্যান হ্যাপেন। সো প্লিজ বি সেফ আউট দেয়ার। এটা কিন্তু খালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর কথা বলতেছি না, বাংলাদেশেও অনেকে কিন্তু রুমমেটস নিয়ে থাকতেছে, যারা হয়তো একটা শহর থেকে আরেকটা শহরে যেতেছে। ইউ গাইস শুড অলসো নো অ্যাবাউট দিস। সো প্লিজ বি সেফ আউট দেয়ার। অ্যান্ড it's a very very disappointing day. আমার খুবই খারাপ লাগতেছে এটা দেখে, like this should not have happened. আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ইটস এ ব্রেকিং নিউজ, শকিং নিউজ, স্যাড নিউজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভিডিওটা আমাদের দুজন বাংলাদেশি পিএইচডি তে অধ্যয়নরত দুজন ছাত্রের জন্য, যারা সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত ছিলেন। বিগত 18 এপ্রিল থেকে তারা দে ওয়ার মিসিং, রিপোর্টেডলি দে ওয়ার মিসিং। সো এটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে সব জায়গাতে। আপনারা নিশ্চয়ই পত্রিকাতে দেখেছেন, বাংলাদেশের মিডিয়াতে দেখেছেন, এবং আমেরিকান মিডিয়া 24/7 তারা এটা মানে কভার করতেছে, মানে এই দুজন ছাত্রের নিখোঁজের খবর। আপনারা জানেন যে গতকালকে আপনার পিএইচডি স্টুডেন্ট জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি, গতকালকে লিমনের মৃতদেহ পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এবং সেই কারণে তার যে রুমমেট ছিল, তার নাম হচ্ছে হিশাম সালেহ আবু গার্ব,
যিনি একজন আমেরিকান সিটিজেন, প্রায়র ক্রিমিনাল মানে আপনার রেকর্ড ছিল, যার রুমমেট ছিল লিমনের, তাকে আপনার সোয়াট টিম রীতিমতো এক ধরনের আপনার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গতকাল পর্যন্ত আপনার নাহিদা বৃষ্টি মিসিং ছিলেন, এখন পর্যন্ত মিসিং। তবে আজকের একটু আগের 25 এপ্রিল এটার আপডেট দিয়ে থাকি, সেটা হলো যে একটু আগে হিলসবরো শরীফ কাউন্টি, যারা এটা ইনভেস্টিগেশনে জড়িত, যারা কাউন্টি মানে শরীফ অফিস যারা, এখন পর্যন্ত আজকের একটু আগের খবর হলো যে এই ব্যক্তিকে গতকালকে গ্রেফতার করার পরেও আবু সালে, যিনি হিসাম সালে আমেরিকান সিটিজেন, তাকে কিন্তু মানে এই যে আপনার এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয় না, এবার আজকে দুটো হত্যাকাণ্ডের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। দেয়ারফর এটা মোটামুটি কনফার্মড, যেহেতু অভিযুক্ত করা হয়েছে, এর মানে সে দুজনকেই হত্যা করেছে এবং দুজনের মৃত্যুর জন্য সে দায়ী। খুবই স্যাড নিউজ এবং শকিং নিউজ। আই আন্ডারস্ট্যান্ড তাদের দুজনের পরিবারের কী ধরনের অবস্থা চলছে, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং আপনার মানে এই দুজন বাংলাদেশি এই উজ্জ্বল আপনার নক্ষত্রের তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং সেই সাথে আমি বাংলাদেশি যারা স্টুডেন্টস আছেন, যারা পার্টিকুলারলি আমেরিকাতে বা ইউরোপের যে কোনো জায়গাতেই যারা রুমমেট নেবেন, দয়া করে আপনারা বুঝে শুনে নেবেন কাকে নিচ্ছেন, কে আপনার রুমমেট। এটা কিন্তু এর আগেও এই ধরনের ঘটনা বাংলাদেশি কমিউনিটিতে না ঘটলেও অন্যান্য কমিউনিটিতে ঘটেছে, ভারতীয় কমিউনিটিতে ঘটেছে। সো বি কেয়ারফুল কাকে রুমমেট হিসেবে আপনি নিচ্ছেন, কারণ তার রুমমেটই দুজন ব্যক্তিকে হত্যার সাথে সরাসরি জড়িত। আমরা ডিটেলস এখন পর্যন্ত তারা প্রেস ব্রিফিং করবেন আপনার হিলসবরো শরীফ কাউন্টি, তারা জানাবেন। তবে এখন পর্যন্ত হলো এই দুজনকেই হত্যার জন্য সরাসরি এই আপনার হিসাম সালে আবুকার, তার রুমমেট যিনি অভিযুক্ত হয়েছেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটার আরো বিস্তারিত আপডেট যখন তারা প্রেস ব্রিফিং করবেন, কি কারণে, মোটিভটা কি হত্যাকাণ্ডের, মানে কি ঘটেছিল, কেন হত্যা করলো, কি হয়েছিল তাদের সাথে, সেটা নিশ্চয়ই তারা তুলে ধরবেন, জানানোর চেষ্টা করবো। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্প্রতি ফ্লোরিডায় যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশি ছাত্র লিমন এবং বৃষ্টি, তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, বিয়ে হওয়ারও কথা ছিল। এই যে একটা এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এটা আমাদের জন্য সত্যি অনেক হৃদয় বিদারক। এবং যারা ভবিষ্যতে বিদেশে পড়তে যাবেন তাদের জন্য এটা একটা অশনি সংকেত বলা যায়। বিশেষ করে যারা আমেরিকায় আসবেন তাদের জন্য তো অবশ্যই। এখন একটা কথা সবাই বলে, খুব কমন, যারা আমেরিকা আসতে চায় বিভিন্ন পারপাসে, আমার সাথে অনেকেই যোগাযোগ করে, তারা বলে যে আমেরিকার এই সেফটি আর সিকিউরিটি নিয়ে তারা খুব বেশি কনসার্ন। অর্থাৎ এখানে এই যে গুলাগুলি, মারামারি, খুনাখুনি এগুলো হয়, এগুলো খুব বেশি হয়, এগুলো নিয়ে তারা অনেকেই খুবই কনসার্ন। এটার জন্য যদি বলতে হয়, প্রথমেই একটা কথা বলবো, সেটা হচ্ছে পৃথিবীর কোথাও কি সেফ? আপনারা ইতিহাস ঘেঁটে দেখেন, পৃথিবীর কোথাও কিন্তু সেফ না। আপনি যদি ইংল্যান্ডে দেখেন, ফ্রান্সে দেখেন, এমনকি জাপানেও দেখেন, কোরিয়াতেও দেখেন বা জার্মানিতে দেখেন, পৃথিবীর কোনো দেশ আসলে সেফ না। এবং আমেরিকাতে কেন একটু বেশি হয় এগুলা? কারণ আমেরিকাতে আসলে আয়তন অনেক বড়, মানে 50টা দেশ মিলে একটা দেশ বলা যায়। তো এই জন্যে 50টা দেশের মধ্যে কোনো না কোনো একটা স্টেটে এরকম ঘটনা প্রায় প্রতি সপ্তাহে বা মাসে হয়েই থাকে। এরকম হয়, প্রায় স্কুলগুলোতে হয়, এরকম দুর্ঘটনা হয়েই যায়। আর এখানে তো যেহেতু গানের লাইসেন্স পাওয়াটা একটু ইজি, গান কেনা একটু ইজি, এই জন্য এখানে এগুলো একটু বেশি হয়। আর আরেকটা মেইন কারণ হচ্ছে এখানে যেহেতু মাল্টিন্যাশনাল মানে কমিউনিটি এখানে আছে, অর্থাৎ পৃথিবীর সব দেশের মানুষই এখানে আছে। তো এই যে পৃথিবীর সব দেশের মানুষ থাকার কারণে এক এক দেশের মানুষের এক এক ধরনের কালচার বা রিচুয়ালস বা তাদের যে মেন্টালিটি বা উগ্রতা, সব কিছু এখানে মিক্স। এই জন্যে যেহেতু এখানে একটা হোমোজেনাস কমিউনিটি নাই, এই জন্য এখানে এগুলো মানুষের মধ্যে এগুলো খুব ভ্যারি করে। মানুষের আচার ব্যবহার, কথাবার্তা, আচরণ, আপনি মিশবেন 10 জনের সাথে 10 জন 10 রকম হবে। আর আপনি জাপান, চীন, কোরিয়া বা জার্মানি, সুইজারল্যান্ড ওইসব দেশে মিশবেন, দেখবেন বেশিরভাগই হচ্ছে একই রকম। কারণ ওইসব দেশে হচ্ছে একটা হোমোজেনাস কমিউনিটি আছে বলা যায়, মানে ফরেনাররা হচ্ছে খুব লিমিটেড। আর আমেরিকাতে দেখবেন এখানে চারপাশে তাকালে, অর্থাৎ আপনি সারাদিনে যদি 10 জন মানুষের সাথে কথা বলেন, দেখবেন 10 জনকে আপনি জিজ্ঞেস করতে পারছেন যে তুমি কোন দেশ থেকে এসেছো। মানে এখানে সব ফরেনার। আলটিমেটলি এটা হচ্ছে আমেরিকা ইজ ইমিগ্রেন্ট, মানে এইভাবেই বলে যে আমেরিকা মানেই হচ্ছে ইমিগ্রেন্ট। তো যার জন্য এই যে 10 জন মানুষ 10 জায়গা থেকে আসছে, তাদের এক একজনের মেন্টালিটি, আচার আচরণ, কথাবার্তা এক এক রকমের। যার জন্য এখানে একটা কমন ব্যাপার হচ্ছে, যদি কখনো কোথাও কারো সাথে আপনার কোনো একটা দ্বন্দ্বের সূচনা তৈরি হয়ে যায়, তাহলে সেটাকে আর মানে সামনাসামনি মোকাবেলা করা যাবে না, সেখান থেকে আপনাকে তৎক্ষণাৎ পিছায় আসতে হবে।
এটাই হচ্ছে এখানকার মেইন প্রিন্সিপাল। কোনো কথা, কোনো তর্ক, কোনো রাগ, কোনো কিছুই বাইরে কাউকে দেখানো যাবে না। আপনি যদি আপনার একেবারে নিজস্ব কেউ থেকে পরিবারের, তার সাথে হয়তো আপনি চাইলে একটু রাগ করতে পারেন, একটু অভিমান করতে পারেন, একটু ঝগড়াও করতে পারেন, বা খুব কাছের বন্ধু কেউ থাকলে, কিন্তু এর বাইরে আপনি যাকে চিনেন না, যাকে জানেন না, এর বাইরে কারোর সাথে কখনোই কোনো ধরনের ছোট্ট বা ক্ষুদ্র পরিমাণ রাগও কারোর সাথে দেখানো যাবে না। সেখান থেকে আপনাকে পিছায় আসতে হবে। কারণ সেখানে যদি আপনি সামনাসামনি মোকাবেলা করতে যান, তাহলে আপনার পরিণতি অনেক ভয়াবহ হতে পারে। কারণ আর কিছু না হোক, এখানে অনেকের কাছেই পেপার স্প্রে বা মরিচের ওই যে স্প্রেটা আছে, ওটা আপনার চোখে দিয়ে আপনাকে অন্ধ করে দিতে পারে। আর ছুরি চাকু তো খুব কমন, হ্যাঁ, এটা অলমোস্ট সবার কাছেই থাকতে পারে। রাস্তায় ইভেন গাড়ি চালানোর সময় যদি আপনি একটা গাড়ির লেন চেঞ্জ করেন একটু ফাস্টার যেয়ে, তাহলে দেখবেন অনেকে আপনাকে ওইখান থেকে রিয়েক্ট করবে, মানে আজে বাজে গালি দিবে বা অঙ্গভঙ্গি করে দেখাবে। তো এই জন্য এখানে কারোর সাথে সামনাসামনি কোনো কিছু মোকাবেলা করা যায় না, সেটা থেকে সবসময় পিছায় আসতে হবে। এখন যারা স্টুডেন্ট, তারা আসলে এখানে এসে এই যে অল্প কিছু টাকা পায় স্টাইপেন্ড হিসেবে, এই স্টাইপেন্ডটা দিয়ে তারা চায় যে কিছু টাকা সেভ করার জন্যে, বাড়িতে ফ্যামিলিকে দেওয়ার জন্যে, যার জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার্ড একটা ফ্যাসিলিটিতে ওঠে, শেয়ার্ড বাসা নেই বা ডোমেটরিতে শেয়ার্ড একটা রুমে থাকে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিলিটি আছে বা ডরমিটরি আছে, এটাকে প্রায়োরিটি দিতে হবে, এখানে ওঠার চেষ্টা করতে হবে। এটা যদি না পাওয়া যায়, তাহলে আপনার যে বস বা পিআই বা প্রফেসর যার সাথে আপনার কমিউনিকেশন আছে, তার সুপারিশে কোনো একটা জায়গায় আপনি উঠতে পারেন, সেটা সেফ হতে পারে। অথবা ল্যাবে কোনো স্টুডেন্ট আপনার আছে, তারা আগে একটা জায়গায় ছিল, তাদের সুপারিশে কোনো একটা জায়গায় যেতে পারেন। বা আপনি চিনেন বাংলাদেশে আপনার কোনো ফ্রেন্ড বা রিলেটিভস আছে, তার মাধ্যমে কোনো একটা জায়গায় আপনি যেতে পারেন, কোনো একটা জায়গায় বাসা নিতে পারেন বা থাকতে পারেন। অর্থাৎ আপনার নেটওয়ার্কটাকে পুরোপুরি এখানে কাজে লাগাতে হবে, আপনি কোন বাসায় যাবেন, কোথায় থাকবেন, এটার জন্যে। কিন্তু যদি এখন আপনি নিজের টাকা সেভ করতে যেয়ে এমন একটা আননোন পিপলের সাথে বা আননোন পার্সনের সাথে আপনি কোথাও একটা শেয়ার ফ্যাসিলিটি রেন্ট করেন, সেক্ষেত্রে আপনাকে ওই সূত্রটা মানতেই হবে যে কখনোই কোনো ঝামেলায় যাওয়া যাবে না। যদি আপনি দেখেন যে একটু তার সাথে আপনার মত পার্থক্য হয়েছে, সেখান থেকে তৎক্ষণাৎ আপনাকে সরে আসতে হবে। আপনি যদি টাকার চিন্তা করেন, টাকার মায়া করেন, তাহলে আপনার জীবন চলে যাবে। আর আপনার জীবনটা অনেক মূল্যবান, কারণ আপনার পরিবার আপনাকে বড় করেছে, তারা আপনার দিকে তাকায় আছে। সো এই জন্যই কখনোই কোথাও বিন্দুমাত্র ঝামেলায় যাওয়া যাবে না। আর আমার কাছে মনে হয় যে ফ্লোরিডা কি একটু বেশি এরকম প্রবলেম হয় কিনা। দু একজনের সাথে আমি কথা বলেছি, তারা অনেকেই আমাকে বলেছে আসলে ইদানিং একটু বেশি আনসেফ হয়ে গেছে। কারণ দেখেন, কিছুদিন আগে ফ্লোরিডায় আর একটা ঘটনা ঘটলো, বাংলাদেশি একটা আপুকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটায় মেরে ফেললো, ইনস্ট্যান্ট মেরে ফেললো। আর কিছুদিন আগে আমি একটা ঘটনা শুনেছি, আমার খুব কাছের একটা ছোটো বোন আছে, স্টুডেন্ট, যে ফ্লোরিডাতে থাকে, তারও এরকম একটা রুমমেটদের সাথে এরকম একটা প্রবলেম হয়েছে। কোনো একটা রুমমেট, সম্ভবত সে বাংলাদেশি, সে তার হাজব্যান্ড মানে বয়ফ্রেন্ডকে সে নিয়ে আসছে আর কি, হাজব্যান্ড হবে হয়তো, এরকম কাউকে নিয়ে আসছে। তো তার এখানে ওরা থাকতে চায় আর কি। তো এটা তো আসলে কেউ নিতে চায় না, তো অন্য রুমমেটরা বা অন্য আপুরা তো কেউ এটা নিতে চায় না, সহজভাবে নিতে পারে না। তো এটা নিয়ে তার রুমমেটের সাথে একটা ভয়াবহ আকার ধারণ করছে। তো আমার সাথে যখন এটা নিয়ে পরামর্শ চাইছে, আমি তখন তাকে এই পরামর্শটাই দিয়েছিলাম যে তুমি এখান থেকে বের হয়ে আসো, কারণ না হলে এখানে একটা বিগ একটা ট্রাবল তৈরি হবে। তো ইদানিং মনে হচ্ছে ফ্লোরিডা একটু বেশি ঝামেলা হচ্ছে। আসলে কোথাওই সেফ না, কারণ সব জায়গায় আমেরিকায় তো আসলে ওই যে সেফটি সিকিউরিটির একটা মেজারমেন্ট আছে, আপনারা এগুলো দেখে আসতে পারেন যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোন সিটিগুলো সেফ, এগুলোর কিছু স্কেল আছে, ওই স্কেলে এগুলোকে ভাগ করা হয়, এগুলো আপনারা দেখতে পারেন। তো একদম সার কথা এটাই যে আমেরিকাতে যারা আসবেন স্পেসিফিক্যালি, কোথাও কারোর সাথে বিন্দু পরিমাণ মতো পার্থক্যে যাওয়া যাবে না, সেটা ল্যাবেই হোক, ল্যাবের বাইরেই হোক, দোকানে গেলেই হোক, রাস্তায় হোক। যদি আপনি কোনো কিছু সরাসরি মোকাবেলা করতে চান, তাহলে আপনার জীবন সেখানে হুমকির সম্মুখীন হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। এর বাইরে আসলে কোনো সমস্যা নাই, মানে আপনাকে সবসময় পিছিয়ে থাকতে হবে, খুব মেজর কোনো সমস্যা হবে না, কারণ আমরা তো মেজরিটি অফ দ্য পিপল আছি, সবাই লিভ করছি, সবাই সেফলি বসবাস করছি, কোথাও কারো কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশের অন্যতম দুজন মেধাবী শিক্ষার্থী অবশেষে পৃথিবী থেকে নাই হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, ব্যাপারটি আসলে অনেক বেশি দুঃখজনক। গতকালকে আমরা নিউজ পেয়েছি যে তারা দেশের বাইরে স্কলারশিপ পেয়ে দেশের বাইরে গেছে পড়াশোনা করবার জন্য, কিন্তু গতকাল আমি একটা নিউজ পাই যে দুদিন ধরে তারা নাকি নিখোঁজ, তাদের দুজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের বাইরে। এবং আজকে নিউজ পাই যে তারা যে ম্যাচে থাকতো, সেই ম্যাচের অন্য যে রুমমেটরা ছিল, তাদের কাছ থেকেই নাকি তারা নাই হয়ে গেছে। অর্থাৎ অন্যান্য যে রুমমেটরা, তারাই নাকি
চক্রান্ত করে তাদেরকে শেষ করে দিয়েছে। এটাই হয়তো এটাই মানে মেইন ঘটনা এটাই। সো বাংলাদেশের নাগরিক কোথায় নিরাপদ? আমি তো দেখতে পাচ্ছি না যে পৃথিবীর কোথাও বাংলাদেশের নাগরিক নিরাপদ আছে। আমরা বাংলাদেশকে ভয় পাই যে বাংলাদেশের মানুষ ভালো না, বাংলাদেশে থাকা অনেক রিস্কি হয়ে যায়, বাংলাদেশে থাকা অনেক বেশি বিপজ্জনক, বাংলাদেশে থাকা যাবে না, অনেককে অনেক ধরনের কথা বলে, কিন্তু এই পৃথিবীতে কোথায় সেফ কোথায় নিরাপদ এটা একমাত্র কেউই বলতে পারে না। আসলে একটা কথা আছে না যে নদীর এপারে দাঁড়িয়ে বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। আসলে পৃথিবীর অবস্থা হচ্ছে সেটাই। আমরা বাংলাদেশে থেকে আমরা হয়তো ভাবি যে দেশের বাইরের দেশগুলো অনেক ভালো, অনেক বেশি সেফ, অনেক বেশি নিরাপদ, কিন্তু দেশের বাইরে গিয়ে দেখুন বাংলাদেশের থেকেও অনেক অনিরাপদ দেশ রয়েছে। তো পরিশেষে এই যে দুজন মেধাবী শিক্ষার্থী পৃথিবী থেকে নাই হয়ে গেছে, এর জন্য আপনাদের কাদের কাদের খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আমেরিকাতে একটা কথা বলা হয়, নাথিং ইজ ফ্রি। সো আপনি যদি আমেরিকাতে মারা যান আর আপনার দাফন কাফন করার জন্য সর্বনিম্ন 5 থেকে 10,000 ডলার পর্যন্ত খরচ করতে হবে, যেটা বাংলা টাকায় 8 থেকে 10 লক্ষ টাকা মিনিমাম একটা মানুষকে দাফন কাফনের পিছনে খরচ হয়, যেটা বাধ্যতামূলক। কিভাবে আপনাকে এই টাকাটা পে করতে হয় আমি সেটা বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এই দেশে কবর কিন্তু ফ্রি না। আমাদের দেশে কি হয় যে ওয়ারিশ সূত্রে অথবা আমাদের গ্রামে জমি থাকে, সেইখানে আমরা আমাদের লাশকে দাফন করে থাকি, যার জন্য কোনো ধরনের টাকা পে করতে হয় না। কিন্তু এই দেশে আপনাকে কবর কিনতে হবে, যার জন্য মানুষ মৃত্যুর আগে থেকেই তারা কবরের জন্য জমি বুকিং দিয়ে রাখেন। অনেকে মরার সাথে সাথে তখন ইনস্ট্যান্ট কবরের জমি কেনার জন্য তার আত্মীয় স্বজনেরা ব্যবস্থা করে থাকেন। সো শুধুমাত্র কবরের জমি কেনাটাই শেষ কথা না। কবরের জমি কিনতে মিনিমাম একদম সর্বনিম্ন হলো আপনাকে $1,000 খরচ করতে হবে যদি কোনো গ্রামের লোকেশন হয়। আর এটা ধরেন নিউ ইয়র্ক সিটি সহ বড় বড় কোনো লোকেশনে হলে আপনাকে সেই ক্ষেত্রে $2,000-5,000 পর্যন্ত খরচ করতে হবে শুধুমাত্র জমির জন্য। সো জমি হলো, দেন আপনি যখন মারা যাবেন তখন আপনাকে ফিউনারেল হোমে নিয়ে গিয়ে আপনার লাশকে গোসল করানো হবে এবং মেডিসিন দেওয়া হবে যাতে লাশটা খুব দ্রুত পৌঁছে না যায়, এবং আপনার কফিনের একটা বক্স বানানো হবে, যে বক্সের মধ্যে লাশকে রাখা হবে। সেটার জন্য আপনাকে $2,000 থেকে $5,000 পর্যন্ত সেখানে পে করতে হবে। এটা গেল দ্বিতীয় ধাপ, এখানেই তো শেষ না। দেন আপনি মারা গেলেন, তার জন্য আগে কবরের জমি ঠিক করলেন, আপনি ফিউনারেল হোমে আপনার লাশ গোসল করা হলো, দাফন করা হলো এবং কফিনের বক্স করা হলো, কিন্তু দাফনের তো ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার কবরস্থান খুঁড়তে হবে, সেখানে একটা কনক্রিটের বক্স বানাতে হবে। সো কনক্রিটের যে ভলটা বানাতে হবে সেটার জন্য কবর খোঁড়াখুড়ি সহ ওখানেও আপনাকে $2,000 থেকে $4,000 পর্যন্ত খরচ করতে হবে। এবং তারপরে আপনার লাশকে দাফন করার সময়, সো এই যে টোটাল 3টা প্রসিডিউরের ক্ষেত্রে মিনিমাম $5,000 থেকে $10,000 পর্যন্ত এক একটা লাশকে দাফন করতে খরচ হয়ে যায়। তার সেকেন্ড কথা হচ্ছে, আপনি যদি লাশকে বাংলাদেশে পাঠান, লাশকে যদি আপনি বাংলাদেশে পাঠান তখন খরচটা আরো বেশি হতে পারে, যেটা $10,000 থেকে $15,000 পর্যন্ত। কারণ এখানে এর সাথে ইনক্লুডিং হবে বিমানে কার্গোতে করে যে আপনাকে নিয়ে যাবে সেটার চার্জ, এবং এছাড়া বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে যার জন্য 5 থেকে 10 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। সো আমাদের দেশে একটা মানুষ মারা গেলে তাকে দাফন কাফনের জন্য হয়তোবা 200, 400, 1,000 টাকা বা 2,000 বা 10,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। কিন্তু আমেরিকাতে কিন্তু নাথিং ইজ ফ্রি। টাকা ছাড়া এই দেশে কোনো কিছুই হয় না। আপনার জন্য কেউ এসে একটা জমি কিনে দিবে না। অনেক জায়গা আছে যারা দাতব্য সংস্থা, তারা হয়তো ব্যবস্থা করে থাকেন একদম যাদের কোনো টাকা পয়সা নেই তাদের জন্য, কিন্তু এটা হচ্ছে গণকবরে এক একটা মানুষের একটা কবরের উপরে আরেকটা কবর, একটা কবরের উপরে আরেকটা কবর দিয়ে রাখেন, এটা গণকবরে তাদের জন্য ব্যবস্থা করে রাখেন। কিন্তু আপনি যদি আপনার জন্য একটা কবরস্থান রাখতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটা জমি কিনতে হবে যেটা পার্মানেন্টলি, এবং সেই কবরে দাফন কাফনের ব্যবস্থা করতেও আরো অনেকগুলি টাকা খরচ করতে হবে।